আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংরেজিতে শ্যাল এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। বিশেষভাবে ইংরেজি স্পোকেনে বা বিভিন্ন ধরনের রিটেন কমিউনিকেশনে আমরা শ্যালকে কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি বা কিভাবে আমরা শ্যালকে বা কত রকম পদ্ধতিতে আমরা শ্যালকে ব্যবহার করতে পারি সেই বিষয়টি এই ভিডিও ক্লিপে আমরা দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করি। আমরা এখানে শ্যালের ব্যবহারের বেশ অনেকগুলো কনসেপ্ট আপনাদের সাথে আলোচনা করব, অনেকগুলো কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটি কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটি কনসেপ্ট মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে দেখার চেষ্টা করব। কনসেপ্ট 1, প্রথম যে কনসেপ্টটা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে ফার্স্ট পারসনের সাথে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। আমি আবার বলছি, ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে ফার্স্ট পারসনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। এখন ফার্স্ট পারসন বলতে বোঝাচ্ছে আই, উই। ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা সংক্রান্ত যত কিছু আমি, আমরা, এগুলোকে আমরা বলছি মূলত সহজ কথায় ফার্স্ট পারসন। তাহলে যেটা বলছিলাম যে ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে ফার্স্ট পারসনের সাথে আমরা শ্যাল ব্যবহার করি। ভবিষ্যতে কোনো কাজ করব এমনটা বোঝাতে ফার্স্ট পারসনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। যেমন উই শ্যাল বি দেয়ার বাই দিস টাইম টুমরো। উই শ্যাল বি দেয়ার বাই দিস টাইম টুমরো, অর্থাৎ ভবিষ্যতে আগামীকাল এই সময়ের মধ্যে আমরা সেখানে থাকব। এটা ভবিষ্যতের একটা কাজ। ভবিষ্যতের একটা কাজ, এখানে উই এটা ফার্স্ট পারসন এবং এর জন্য উই এর সাথে আমরা ভবিষ্যৎ বোঝাচ্ছি, এর জন্য আমরা এখানে শ্যাল ব্যবহার করেছি। উই শ্যাল বি দেয়ার বাই দিস টাইম টুমরো, আমরা আগামীকাল এই সময়ের মধ্যে সেখানে থাকব। ভবিষ্যতের কাজ বোঝাতে ফার্স্ট পারসনের সাথে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। উই শ্যাল অল গ্যাদার অন দ্য বিচ দিস উইকেন্ড। উই শ্যাল অল গ্যাদার অন দ্য বিচ দিস উইকেন্ড, আমরা এই সপ্তাহান্তে সবাই সমুদ্র সৈকতে সমবেত হব। সমুদ্র সৈকতে এই সপ্তাহের শেষে আমরা সমবেত হব, সবাই একসাথে হব। এটা ভবিষ্যৎ। ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে আমরা এখানে উই শ্যাল ব্যবহার করছি। উই ফার্স্ট পারসনের সাথে আমরা কি ব্যবহার করছি? ফার্স্ট পারসন উই এবং এর সাথে আমরা ব্যবহার করছি শ্যাল। উই শ্যাল অল গ্যাদার, আমরা সবাই একত্রিত হব অন দ্য বিচ দিস উইকেন্ড, এই সপ্তাহে শেষে। এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, উই শ্যাল বি হ্যাভিং এ ডিনার উইথ দ্য পপুলার সিঙ্গার। উই শ্যাল বি হ্যাভিং আ ডিনার উইথ দ্য পপুলার সিঙ্গার, আমরা জনপ্রিয় গায়কটির সাথে রাতের খাবার খাবো, ভবিষ্যতে করব। ভবিষ্যতের কোনো কাজ আমরা করতে যাচ্ছি, সেখানে আমি সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসনকে ব্যবহার করছি। উই এখানে ফার্স্ট পারসন। এখানে চাইলে আপনি আইও ব্যবহার করতে পারতেন। আই শ্যাল বি হ্যাভিং আ ডিনার উইথ দ্য পপুলার সিঙ্গার, এভাবেও বলা যেত। তাহলে এখানে আমরা কি বলছি? উই শ্যাল বি হ্যাভিং আ ডিনার উইথ দ্য পপুলার সিঙ্গার, আমরা জনপ্রিয় শিল্পীর সাথে রাতের খাবার খাবো। তাহলে ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে ফার্স্ট পারসনের সাথে আমরা শ্যাল ব্যবহার করি। এরপরের যে কনসেপ্টটা রয়েছে কনসেপ্ট 2, যেখানে বলা হচ্ছে যে কোনো পারসন, সেটা ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে কিংবা থার্ড পারসন হতে পারে, এর সাথে শ্যাল ব্যবহার করা যায় যদি সেটা কোনো গুরুত্ব প্রকাশ করে। তার মানে হচ্ছে যে কোনো পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের সাথে শ্যাল ব্যবহার করা হয় কখন? যখন কোনো কিছু গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়, কোনো কিছুকে ইম্পর্টেন্স দিয়ে বা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়, তখন আমরা যে কোনো পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসনের সাথে শ্যাল ব্যবহার করতে পারি। I shall say again that you are talking rubbish. বলছে I shall say again that you are talking rubbish, আমি আবারও বলবো যে তুমি আজে বাজে কথা বলছো, বা আমি আবারও বলবো যে আপনি আজে বাজে কথা বলছেন। তাহলে এই কথাটাকে আমি গুরুত্ব দিয়ে বলছি। I shall say, আমি গুরুত্ব দেওয়ার জন্য এটা বললাম। I shall say, আমি বলছি, আমি আবারও বলবো, গুরুত্ব দিয়ে জোর দিয়ে প্রকাশ করার জন্য আমরা সেখানে যে কোনো পার্সনের সাথে কি ব্যবহার করতে পারি? শ্যাল ব্যবহার করতে পারি। I shall say, আমি আবারও বলছি। কেউ কোনো কথা একবার বলেছে, তিনি আবারও বলতে চাচ্ছেন। তো দ্বিতীয়বার মানুষ কেন বলে? গুরুত্ব দেওয়ার জন্যই বলে। তাহলে বলা হচ্ছে গুরুত্ব দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য আমরা যে কোনো পার্সনের সাথে শ্যাল ব্যবহার করতে পারি। I shall say again that you are talking rubbish, বলবো, আমি আবারও বলবো যে আপনি আজে বাজে কথা বলছেন, অর্থহীন কথা বলছেন। এরপরে যে 2 নম্বর উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, ইউ শ্যাল বি মেড টু পে dearly ফর ইউর নেগলিজেন্স। ইউ শ্যাল বি মেড টু পে dearly ফর ইউর নেগলিজেন্স, বলা হচ্ছে আমি আগেই যে বিষয়টা বলেছি, গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে প্রকাশ করার জন্য যে কোনো পার্সনের সাথে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে আমরা শ্যাল ব্যবহার করি। এখানে বলা হচ্ছে ইউ শ্যাল বি মেড টু পে dearly, তোমাকে জরিমানা করা হবে বা চরম মূল্য দিতে হবে তোমাকে। সোজা কথা, ইউ শ্যাল বি মেড টু পে dearly। পে dearly মানে হচ্ছে পরিশোধ করা, চরম মূল্য পরিশোধ করতে হবে। এখন মূল্য পরিশোধ মানে টাকা দিয়ে হতে হবে এমন না, অর্থাৎ ফর ইউর নেগলিজেন্স। দেখা গেল যে কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজে নেগলিজেন্স মানে অবজ্ঞা করেছে। নেগলিজেন্স এটা নাউন, এটা মানে হলো কোনো কাজে অবহেলা করেছে। তো বলা হচ্ছে যে তুমি যেহেতু কাজে অবহেলা করেছে, ইউ শ্যাল বি মেড, তোমাকে বাধ্য করা হবে টু পে dearly, চরম মূল্য দিতে বাধ্য করা হবে। অর্থাৎ বা আপনি যে অবহেলা করেছেন, তুমি যে অবহেলা করেছো, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। ইউ শ্যাল বি মেড টু পে dearly, এখানে dearly মানে হলো চরম ভাবে।
মারাত্মকভাবে। এখানে ডিয়ারলি বা প্রিয় টিয় এরকম ভাবার আবার দরকার নাই। এখানে ডিয়ারলি মানে হলো চরমভাবে, মারাত্মকভাবে। ইউ শ্যাল বি মেড, তোমাকে বাধ্য করা হবে, টু পে ডিয়ারলি, চরম মূল্য পরিশোধ করতে, ফর ইউর নেগলিজেন্স, তোমার অবহেলার জন্য বা আপনার অবহেলার জন্য। কোনো কিছু জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমরা যে কোনো পার্সনের সাথে কি ব্যবহার করতে পারি? শ্যাল ব্যবহার করতে পারি। এখানে ইউ, এটা সেকেন্ড পার্সন, এখানে শ্যাল ব্যবহার করেছি। আগেরটাতে আয়ের সাথে আমরা শ্যাল ব্যবহার করছিলাম। এরপরে সেন্টেন্সটা আমরা যেটা দেখতে পাচ্ছি, নেভার শ্যাল উই ফরগেট দ্য হরর নাইট। বলা হচ্ছে নেভার শ্যাল উই ফরগেট দ্যাট হরর নাইট, আমরা সেই ভয়াবহ রাতটি কখনোই ভুলবো না। তো এখানে একটা জোর দিয়ে বাক্যটাকে প্রকাশ করছে, আমরা ভুলবো না কখনোই, কোনোদিন কোনো অবস্থায় সে ভয়াবহ রাতটি আমরা ভুলবো না। তাহলে এখানে এর সাথে আমরা শ্যাল ব্যবহার করেছি। এখানে বন্ধুরা কারো প্রশ্ন মাথায় আসতে পারে যে এখানে নেভার শ্যাল উই ফরগেট দ্যাট হরর নাইট এরকম হলো কেন, বা এখানে আসলে সাবজেক্টটা ভার্বের পরে গেল কেন, এখানে শ্যালের পরে উইটা চলে গেছে, এরকম কেন হয়েছে? আমরা অনেক সময় কোনো কিছু জোর দেওয়ার জন্য কিছু কিছু অ্যাডভার্ব ব্যবহার করি, নেভার, এভার, হার্ডলি, এরকম কিছু অ্যাডভার্ব ব্যবহার করি, যেগুলো বাক্যের শুরুতে বসলে এরপরে সাবজেক্ট এবং ভার্বের ইনভার্সন হয়ে যায়। ইনভার্সন মানে হচ্ছে জায়গা বদল হয়ে যায়, অর্থাৎ পরেরটা আগে আসে, আগেরটা পরে যায়। যেমন এখানে বলা হচ্ছে, বাক্যটাকে আপনি এভাবেও চিন্তা করতে পারেন, নেভার শ্যাল উই ফরগেট দ্যাট হরর নাইট, এটাকে এভাবে চিন্তা করতে পারেন, উই শ্যাল নেভার ফরগেট দ্যাট হরর নাইট, আমরা সেই রাতটি কখনোই ভুলবো না। এখানে জাস্ট গুরুত্ব দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য এই বাক্যটাকে, নেভারটাকে আগে নেওয়া হয়েছে। নেভার শ্যাল উই ফরগেট দ্যাট হরর নাইট, আমরা কখনোই ভুলবো না। তাহলে কোনো কিছু গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য বা জোর দিয়ে বোঝানোর জন্য আমরা যে কোনো পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে কি ব্যবহার করি? শ্যাল ব্যবহার করি। এরপরে যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাই বন্ধুরা আপনাদের সাথে, কোনো কিছুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে শ্যাল ব্যবহার করা যায়। আমি আবার বলছি, কোনো কিছুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে, আপনি কোনো কিছুর ব্যাপারে বেশ প্রতিজ্ঞাবদ্ধ এমনটা বোঝাতে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। যেমন খুবই পরিচিত একটা গান আছে আমাদের দেশে, গানই বলি আমি, গানই বলতে পারি আমরা। সেটাকে যেমন আমরা বলি, আমরা করব জয়, একটা মোটিভেশনাল, বেশ উৎসাহ ব্যঞ্জক, উৎসাহজনক একটা। তো আমরা করব জয়, আমরা করব জয় একদিন, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। তো এই যে খুবই পরিচিত আমাদের কাছে এই লাইনগুলো, এই কথাগুলো আমাদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, মোটিভেশন সৃষ্টি করে, বেশ খুবই শ্রুতিমধুর এবং খুবই উৎসাহ ব্যঞ্জক। তো এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি, যেমন আমরা করব জয়, এটার ইংরেজি ভার্সনটা এইভাবে আমরা শুনেছি, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। উই শ্যাল ওভারকাম, ওভারকাম মানে হচ্ছে কোনো কিছু জয় করা, অতিক্রম করা। তাহলে এখানে আমরা জয় করব, কোনো কিছু অতিক্রম করব, এই যে প্রতিজ্ঞা, দৃঢ় যে প্রতিজ্ঞাটা আমার মধ্যে আছে, এটা বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করছি? শ্যাল ব্যবহার করছি। তাহলে কোনো কিছুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে আমরা কি ব্যবহার করি? শ্যাল ব্যবহার করি। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, আমরা একদিন জয় করব। ডিপ ইন মাই হার্ট, বুকের গভীরে, আই ডু বিলিভ, আমি গভীরভাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উই শ্যাল ওভারকাম সামডে, আমরা একদিন বিজয়ী হব, একদিন জয় করব, বা আমাদের সমস্ত প্রতিকূলতাকে একদিন আমরা উতরিয়ে যাব, ওভারকাম করব। তাহলে এই প্রতিজ্ঞা বোঝাতে আমরা এখানে শ্যাল ব্যবহার করছি। এরপরে যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্ট 4, কোনো হুকুম, বাধ্যবাধকতা বা কোনো কিছুতে নিষেধাজ্ঞা প্রকাশ করতে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথেও শ্যাল ব্যবহার করা যায়। আমি আবার বলছি বন্ধুরা, কোনো হুকুম, বাধ্যবাধকতা বা কোনো কিছুতে নিষেধাজ্ঞা প্রকাশ করতেও সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। কোনো হুকুম দিচ্ছে, এটা সাধারণত বিভিন্ন অফিসে হয়, বিভিন্ন ইনস্টিটিউশনে হয়, যখন বিশেষ করে আমরা যখন এক্সাম দিতে যাই, পরীক্ষা দিতে যাই, পরীক্ষার খাতায় বিভিন্ন ইনস্ট্রাকশন লেখা থাকে, বা বিভিন্ন ধরনের জায়গায় যে ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে, অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইনস্ট্রাকশনসগুলো লেখা থাকে, বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা যে বিষয়গুলো থাকে নোটিশ আকারে লেখা থাকে, সেখানেও এই শ্যালের ব্যবহার আমরা দেখি। এমনকি আমরা ইংরেজি বলতে গেলেও এগুলো ব্যবহার করতে পারি। তো কি বলছিলাম, কোনো হুকুম, বাধ্যবাধকতা বা কোনো কিছুতে নিষেধাজ্ঞা প্রকাশ করতেও সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা যায়। আমরা উদাহরণ দেখি বন্ধুরা। প্রথম যে উদাহরণটা এখানে বলা হচ্ছে, ইউ শ্যাল লিভ নাও অ্যাজ হি ইজ ওয়েটিং ফর ইউ, বলা হচ্ছে তুমি এখনই এখান থেকে চলে যাও, কারণ সে তোমার জন্য অপেক্ষা করছে। আমি জোর দিচ্ছি, কাউকে বাধ্য করছে যেতে। ইউ শ্যাল লিভ নাও, তুমি এখনই যাও, কাউকে আমি বাধ্য করছি। তো বাধ্যবাধকতা বোঝাতে কি ব্যবহার করা হয়? বাধ্যবাধকতা বোঝাতে আমরা শ্যাল ব্যবহার করতে পারি। এরপরে বলা হচ্ছে, নান অফ ইউ শ্যাল বি পারমিটেড টু ইউজ মাই নিকনেম এগেইন। নান অফ ইউ শ্যাল বি পারমিটেড টু ইউজ মাই নিকনেম এগেইন, বলা হচ্ছে যে আপনারা কেউই বা তোমরা কেউ আমার আর ডাকনাম ধরে ডাকার অনুমতি পাবে না। নিষেধাজ্ঞা থাকলো, কেউ ডাকতে পারবে না, অনুমতি নাই। কোনো
কিছুর ব্যাপারে হুকুম আর ডাকবা না, ডাকনাম ধরে ডাকবে না, হুকুম, বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা প্রকাশ করতে আমরা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করি। তাহলে কি বলা হচ্ছে, নান অফ ইউ শ্যাল বি পারমিটেড টু ইউজ মাই নিকনেম এগেইন। তোমাদের মধ্যে কেউ আমার আর ডাকনাম ধরে ডাকতে পারবে না, নিষেধাজ্ঞা দিলাম বা হুকুম করলাম। এরপরে যেটা বলা হচ্ছে, ইউ শ্যাল ওবে দ্য রুলস। ইউ শ্যাল ওবে দ্য রুলস, আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে হুকুম, বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা বোঝাতে আমরা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে কি ব্যবহার করি বন্ধুরা, শ্যাল ব্যবহার করি। ইউ এখানে সেকেন্ড পার্সন, ইউ শ্যাল ওবে দ্য রুলস, তোমার নিয়মকানুন বা আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। এরপরে বলা হচ্ছে, স্টুডেন্টস শ্যাল নট এন্টার হিয়ার, এটা নিষেধাজ্ঞা, ছাত্রছাত্রীদের এখানে ঢোকা যাবে না। স্টুডেন্টস শ্যাল নট এন্টার হিয়ার। তো আপনি কোনো একটা বা আমরা কেউ কোনো একটা প্রতিষ্ঠানের শিক্ষক বা অথরিটি যেই হই না কেন, তো যেখানে স্টুডেন্টস আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো একটা জায়গায় যেখানে স্টুডেন্টসরা ঢুকতে পারবে না বা স্টুডেন্টসদের ঢোকার অনুমতি নেই, সেটা সংরক্ষিত জায়গা, শুধু শিক্ষকদের জন্য বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সেটা বরাদ্দ করে রাখা হয়েছে, সেখানে এখানে অনেক সময় লেখা থাকে এরকম, স্টুডেন্টস শ্যাল নট এন্টার হিয়ার, ছাত্রছাত্রীদেরকে এখানে ঢোকা যাবে না। তার মানে নিষেধাজ্ঞা, কোনো কিছুর হুকুম নেই বা হুকুম করা বোঝাতেও আমরা শ্যালকে ব্যবহার করতে পারি। বা পরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেয়ার শ্যাল বি নো ফুড অ্যান্ড ড্রিঙ্ক অন দ্য গ্যালারি। অনেক দেয়ার শ্যাল বি নো ফুড অ্যান্ড ড্রিঙ্ক অন দ্য গ্যালারি, বিভিন্ন গ্যালারিতে, তারপরে বিভিন্ন ধরনের পাবলিক ট্রান্সপোর্টে, বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা, কোনো কিছু করা যাবে না এমনটি বোঝাতেও অনেক সময় বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া থাকে, সেই নোটিশগুলোতে আমরা শ্যালকে ব্যবহার করতে দেখি। তার মানে হলো যে কোনো কিছু করা যাবে না, নিষেধাজ্ঞা বোঝাতেও আমরা শ্যালকে ব্যবহার করতে পারি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে। যেমনিভাবে এখানে বলা হচ্ছে, দেয়ার শ্যাল বি নো ফুড অ্যান্ড ড্রিঙ্ক অন দ্য গ্যালারি, গ্যালারিতে কোনো খাবার বা পানীয় আনা যাবে না, এটা নিষেধাজ্ঞা। তাহলে হুকুম, বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা বোঝাতে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে আমরা শ্যাল ব্যবহার করি। এর পরের যে কনসেপ্টটা রয়েছে বন্ধুরা, কনসেপ্ট 5, কোনো আইন বা নিয়ম কানুন বোঝাতে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। আমরা 4 নম্বর যে কনসেপ্টটা বললাম এটার কাছাকাছি 5 নাম্বারটা, একটু কাছাকাছি, কিছুটা পার্থক্য আছে, যাই হোক আমরা আরো কিছু উদাহরণ দেখি। তাহলে যেটা বললাম যে কোনো আইন বা নিয়ম কানুন বোঝাতেও সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি, ইট শ্যাল বি এ ব্রিচ অফ দ্য ক্লাব রুলস টু ড্রিঙ্ক অ্যালকোহল ইন দ্য ক্লাব হাউস। বলা হচ্ছে ইট শ্যাল বি এ ব্রিচ অফ ক্লাব রুলস টু ড্রিঙ্ক অ্যালকোহল ইন দ্য ক্লাব হাউস। বলা হচ্ছে ক্লাব হাউসে, ক্লাবে বসে যদি কেউ অ্যালকোহল নেয় বা অ্যালকোহল ড্রিঙ্ক করে, অ্যালকোহল পান করে, মদ পান করে, তাহলে ইট শ্যাল বি ব্রিচ, এটা হবে একটা লঙ্ঘন। কিসের লঙ্ঘন? অফ দ্য ক্লাব রুলস। ইট শ্যাল বি এ ব্রিচ, ব্রিচ শব্দের অর্থ এখানে লঙ্ঘন। বন্ধুরা খেয়াল করবেন, ব্রিচ মানে হচ্ছে লঙ্ঘন, কোনো কিছু লঙ্ঘন করা, কোনো কিছু ভেঙে ফেলা। ভেঙে ফেলা বলতে বোঝাচ্ছে অমান্য করা, কোনো নিয়ম অমান্য করার কথা বলা হচ্ছে। কিন্তু ব্রিচ মানে হলো কোনো নিয়ম, অনিয়ম করা। ইট শ্যাল বি ব্রিচ, এটা একটা নিয়ম ভঙ্গ হবে। অফ দ্য ক্লাব রুলস, ক্লাবের কিছু রুলস আছে। কিভাবে ক্লাব রুলস? টু ড্রিঙ্ক অ্যালকোহল ইন দ্য ক্লাব হাউস, ক্লাব হাউসে বসে যদি আপনি কোনো মদ পান করেন। প্রাসঙ্গিক একটু বলে রাখি, তার এই উদাহরণটা দিতে গেলে কেউ আবার ভাববেন না যে আমি মদ পান করি, ব্যাপারটা এমন না। আমি বেশ কিছু বছর আগে যতদূর মনে পড়ে, কোনো একটা ইনসিডেন্ট ঘটেছিল বাংলাদেশে কোনো একজন সেলিব্রিটিকে নিয়ে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো সেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন অভিজাত এলাকায় বিভিন্ন ধরনের ক্লাব থাকে। তো সেই ক্লাবগুলোতে বিভিন্ন ধরনের অ্যালকোহল বিক্রি হয়। তো সেখানে নিয়ম হচ্ছে যে অ্যালকোহলটা কিনে সেখান থেকে নিয়ে যে যার বাসায় বা তার নিজের জায়গায় গিয়ে সে অ্যালকোহলটা তাকে উনি চাইলে সেটা ড্রিঙ্ক করতে পারেন। সেখানে বসে, ক্লাব হাউসে বসে সেটা করা যাবে না। তো আমি একটা নিউজে দেখেছিলাম। ওই উদাহরণটা দেওয়ার ওই কথাটা মনে হলো বিধায় আমি উদাহরণটা জাস্ট শেয়ার করলাম, যাতে আমরা উদাহরণটা বুঝতে পারি। অ্যালকোহল স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এটা আমাদের ধর্মীয় অনুশাসনের জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, শারীরিক যে ভালো মন্দের বিষয় আছে সেই জায়গা থেকেও এটা আমাদের জন্য সম্পূর্ণভাবে নিষেধ। নিষেধ, এটাকে আসলে এড়িয়ে চলাটা আমাদের সব দিক দিয়েই ভালো। ধর্মীয় অনুশাসনের জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, পারিবারিক, শারীরিক সবকিছুর জন্য এটা আমাদের ক্ষতির কারণ হতে পারে। তো যেটা বলা হচ্ছে, ইট শ্যাল বি ব্রিচ অফ ক্লাব রুলস ড্রিঙ্ক অ্যালকোহল ইন দ্য ক্লাব হাউস, ক্লাবে বসে মদ পান করা যাবে না। তাহলে নিয়ম কানুন বোঝাতে কি বোঝাচ্ছে? শ্যাল ব্যবহার করছি আমরা। এটা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করতে পারি। এরপরে আমরা একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের পরীক্ষার খাতায় বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে, সেখানেও আমরা শ্যাল ব্যবহার করি। বন্ধুরা যারা আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, তারা বিভিন্ন ধরনের, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা, তারা দেখবেন যে অনার্সে পড়ছেন, মাস্টার্সে পড়ছেন, তারা দেখবেন সেখানে বিভিন্ন ধরনের খাতার উপরে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে, সেখানে দেখবেন শ্যালের ব্যবহার বিভিন্ন জায়গায় লেখা থাকে। বিভিন্ন ইনস্ট্রাকশনস, বিভিন্ন নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সেখানে শ্যাল দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স আপনারা পাবেন। আজকে ভিডিও ক্লিপটি যারা দেখবেন তারা পরবর্তীতে এটা একটু দেখে নিতে পারেন। তো সেখানে অনেক সময় লেখা থাকে, ক্যান্ডিডেটস শ্যাল কমপ্লাই স্ট্রিক্টলি উইথ দ্য ইনস্ট্রাকশনস।
ক্যান্ডিডেট শ্যাল কমপ্লাই স্ট্রিক্টলি উইথ দ্য ইনস্ট্রাকশনস। প্রার্থীদেরকে নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস শ্যাল কমপ্লাই স্ট্রিক্টলি, তারা সেগুলো কঠোরভাবে মেনে চলবে। কি কঠোরভাবে মেনে চলবে? উইথ দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাগুলো। তাহলে কোনো নিয়ম কানুন বা আইন বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করতে পারি। এরপরে যে উদাহরণ, এবং এটা এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণ, সেটা হলো দেয়ার শ্যাল বি টোটাল সাইলেন্স ডিউরিং রেকর্ডিং। কোনো একটা জায়গায় রেকর্ডিং হচ্ছে, যেমন আমরা যখন আমাদের এই ক্লিপগুলো রেকর্ড করি বা আমরা যখন আমাদের এই ভিডিও ক্লিপগুলো আপনাদের জন্য ভয়েস দেওয়া হয়, সেখানে আমাদের যে রেকর্ডিং রুম রয়েছে আলাদা, সেখানে আশেপাশে কোনো শব্দ হয় না বা টোটাল রুমটাই আসলে সাউন্ড প্রুফ। তারপরেও ব্যাপারটা হচ্ছে যে কোনো যখন রেকর্ড হয়, তখন আশেপাশে যদি 2-1 মানুষ থাকে রুমের মধ্যে, যদি ক্যামেরাম্যান থাকে বা অন্যান্য যারা থাকে 2-1 জন যদি থাকে, তারাও একটু নীরব থাকে, তারা একটু চুপ থাকে। তো আমরা যদি বলি দেয়ার শ্যাল বি টোটাল সাইলেন্স ডিউরিং রেকর্ডিং, বলা হচ্ছে রেকর্ডিং এর সময় সম্পূর্ণ নীরব থাকতে হবে। কোনো আইন কানুন বা নিয়ম বোঝাচ্ছি আমি। তো নিয়ম কানুন বা আইন বোঝাতে সেকেন্ড পার্সন থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়, যেমন এখানে ব্যবহার করা হয়েছে দেয়ার শ্যাল বি টোটাল সাইলেন্স, সম্পূর্ণ চুপ থাকতে হবে, নিশ্চুপ থাকতে হবে ডিউরিং রেকর্ডিং। তো বন্ধুরা, আমরা যেখানে শ্যালের যে কটা ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি, আমি আরেকবার আপনাদের সাথে একটু রিক্যাপ করি। কনসেপ্ট 1 আমরা বলেছিলাম ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে ফার্স্ট পার্সন, যেটাকে আমরা আইউই বলি, ফার্স্ট পার্সন, এর সাথে শ্যাল ব্যবহার করতে পারি। সেকেন্ড কনসেপ্টে বলেছিলাম, কনসেপ্ট 2 তে বলেছিলাম যে কোনো পার্সন, সেটা ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, কিংবা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয় যদি কোনো কিছু গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। এরপরে কনসেপ্ট 3 তে আমরা বলেছিলাম কোনো কিছুর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে শ্যাল ব্যবহার করা যায়। এরপরে কনসেপ্ট 4 এ বলেছিলাম কোনো হুকুম, বাধ্যবাধকতা বা কোনো কিছুতে নিষেধাজ্ঞা প্রকাশ করতে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা যায়। এবং 5 নম্বর কনসেপ্টটা আর 4 নম্বর কনসেপ্টটা কাছাকাছি। 5 নম্বরে যেটা বলেছিলাম কোনো আইন বা নিয়ম কানুন বোঝাতে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সুতরাং ধৈর্য নিয়ে দেখবেন, ভিডিও ক্লিপটি লম্বা বলে এড়িয়ে যাবেন না, স্কিপ করবেন না। যদি ডিটেলে ইংরেজি শিখতে চান, নির্ভুল ইংরেজি শিখতে চান, তাহলে একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে দেখবেন, লিখবেন, পড়বেন। আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।